বর্ষাকালে স্নেহা বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে, কিন্তু দুঃখের বিষয় একটাই, তার শ্বশুরবাড়ির পরিবার খুবই গরিব। তাই স্নেহার যখন যা খেতে ইচ্ছা হয় সে কিছুই খেতে পারে না। এমনই একদিন ভীষণ ঝমঝম করে বৃষ্টি নেমে আসে। তখন স্নেহার গরম গরম চিকেন পকোড়া খেতে ইচ্ছা করে। তাই সে যখন শাশুড়ি মায়ের কাছে চিকেন পকোড়া খাওয়ার আবদার করে তখন, বৌমা, এখন এমনিতেই বৃষ্টি পড়ছে, তার উপর আজকে ছুটির দিন, আজকে চিকেনের দাম অনেক বেশি, এখন চিকেন কিনলে টাকা নষ্ট হবে, তার থেকে আমি তোমাকে আলুর পকোড়া বানিয়ে দেব কিংবা পেঁয়াজের পকোড়া, ওগুলো খাও, ভালো লাগবে। না, মোটেই ভালো লাগবে না। আপনি যেগুলো খাওয়ার কথা বলছেন ওগুলো পকোড়া নয়, ওগুলো তো চপ। আমি একদমই গরিবদের মতো চপ খেতে পছন্দ করি না। আমার চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছে, আর সেখানেও আপনি টাকার গল্প শুনিয়ে দিলেন। আমার আর ভালো লাগে না। বৃষ্টির দিনটা একেবারে বেকার হয়ে গেল। এই বলে স্নেহা মন মরা করে বসে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিক্রম যখন অফিস থেকে বাড়ি ফেরে তখন সে তার বউয়ের জন্য গরম গরম চিকেন পকোড়া নিয়ে আসে, কারণ চিত্রদেবী তার ছেলেকে ফোন করে চিকেন পকোড়া নিয়ে আসার কথা জানায়। সেই গরম গরম চিকেন পকোড়া দেখে স্নেহা ভীষণই খুশি হয়। তাই সে তাড়াতাড়ি চা বানিয়ে নেয় আর চা দিয়ে চিকেন পকোড়া খেতে শুরু করে। এই চিকেন পকোড়াগুলো দারুণ খেতে। বাইরে এত ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার সাথে গরম গরম চা আর পকোড়া, কোনো জবাব হবে না। কিন্তু আমার যে আজকে চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছে সেটা তুমি কি করে জানলে? মা আমাকে ফোন করে চিকেন নিয়ে আসার কথা বলেছিল, কিন্তু আমি বৃষ্টির মধ্যে কোথাও চিকেনের দোকান খোলা পাইনি। আর একটা দোকানে দেখলাম যে ওখানে গরম গরম চিকেন পকোড়া বিক্রি হচ্ছিল, তাই সেখান থেকে তোমাদের জন্য চিকেন পকোড়া নিয়ে চলে এলাম। আর চিকেন পকোড়ার কি দাম, বাপরে বাপ, একটা পকোড়া 100 টাকা। স্নেহা দেখে যে সত্যিই তার বর 500 টাকা খরচা করে তার জন্য গরম গরম চিকেন পকোড়া কিনে এনেছে। তাই স্নেহা মনে মনে খুবই খুশি হয়, কারণ সে শুধুমাত্র চিকেন পকোড়া খেতে চেয়েছে বলে তার গরিব বর 500 টাকা খরচা করে ফেলেছে। কিন্তু স্নেহা সব কটা পকোড়া খেয়ে নেয়, সে একটা পকোড়াও তার শাশুড়ি মাকে খেতে দেয় না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এমনই একদিন আবার আকাশ কালো করে বৃষ্টি নেমে আসে। সেদিন স্নেহার আবার পকোড়া খেতে ইচ্ছা করে। এখন যদি আমি আবার বিক্রমকে পকোড়া নিয়ে আসার কথা বলি তাহলে বিক্রম খুব রেগে যাবে। এরকম প্রত্যেকদিন বেশি দাম দিয়ে পকোড়া খাওয়া যায় না। এই বৃষ্টিকালে দোকানদারগুলো যেন বেশি বেশি দাম বাড়িয়ে দেয়, আর ভালো লাগে না আমার। এমন সময় স্নেহার ননদ কলেজ থেকে বাড়ি ফিরে আসে, আর সে টিফিন বাক্স ভর্তি গরম গরম বিভিন্ন রকমের পকোড়া নিয়ে আসে। সেই পকোড়া দেখে স্নেহা খুবই খুশি হয়। মা, আজকে আমরা বান্ধবীরা মিলে কলেজে পকোড়া পার্টি করেছিলাম। আসলে বাইরে এত বৃষ্টি পড়ছে তাই সবাই বেশি বেশি করে পকোড়া নিয়ে এসেছে। এর মধ্যে দেশি বিদেশি বিভিন্ন রকমের পকোড়া আছে, তার সাথে মেয়োনিজও আছে। ওরা সবাই এত বেশি পকোড়া খেতে পারেনি বলে আমার টিফিনে ভরে দিয়েছে, তাই আমি বাড়িতে নিয়ে এলাম। বাহ, বেশ ভালো তো, কিন্তু তুই আগে ঘরে গিয়ে ভালো করে গা হাত পা ধুয়ে আয়, কারণ বৃষ্টিতে পুরো ভিজে গেছিস। আর এই পকোড়াগুলো আমাকে দে, আমি ভালো করে গরম করে রাখছি, তারপর তুই আর তোর বৌদি দুজনে মিলে খেয়ে নিবি। এই শুনে শান্তি পকোড়াগুলো তার মায়ের হাতে ধরিয়ে দেয় আর নিজে পরিষ্কার হতে চলে যায়। অন্যদিকে চিত্রদেবী রান্নাঘরে গিয়ে পকোড়াগুলো গরম করে ঢাকা দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই লুকিয়ে লুকিয়ে স্নেহা রান্নাঘরে যায়। বেশি বেশি গরিব পরিবারের মেয়ে, তার আবার বড় লোকেদের মতো পকোড়া খাওয়ার শখ হয়েছে। এর মধ্যে একটাও পকোড়া আমি ওকে দেব না। এই সব পকোড়া আমি খাবো, কারণ ও যদি পকোড়াগুলো খায় তাহলে ওর পেট খারাপ করবে। গরিবের পেটে এত দামি দামি পকোড়া হজম হবে না। উফ, আমার তো দেখেই লোভ লাগছে। চিকেন পকোড়া, ফুলকপির পকোড়া, ব্রোকলি পকোড়া, পেঁয়াজ, ক্যাপসিকাম, মোচা মিক্স পকোড়া, আরো কত কি। এই ভেবে স্নেহা টপ টপ করে সবকটা পকোড়া খেয়ে নেয়। কিন্তু কিছুক্ষণ পর শান্তি এবং তার মা রান্নাঘরে গিয়ে কোনো পকোড়া খুঁজে পায় না। দূর, আমার ভালো লাগে না। আমি কোথায় ভাবলাম বৃষ্টির মধ্যে বসে বসে পকোড়া খাবো, কিন্তু আমার কপালে একটাও পকোড়া জুটলো না। নিশ্চয়ই বৌদি সব পকোড়া খেয়ে ফেলেছে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এরই মধ্যে একদিন বিক্রম যখন মাস মাহিনা পায় সেদিনই ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়। স্নেহা, আমার জামা কাপড় সবকিছু ভিজে গেছে। আজকে এত বৃষ্টি পড়ছে যে সাদাতে বৃষ্টি মানতেই চাইলো না। আর আমার মানি পার্সটাও জলে ভিজে গেছে। তুমি প্লিজ আমার মানি পার্সটা থেকে টাকাগুলো বের করে ফ্যানের তলায় শুকিয়ে দাও না প্লিজ, তা না হলে টাকা পয়সাগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। আমি আজকে সবেমাত্র স্যালারি পেলাম, আর বৃষ্টির জন্য যদি টাকাগুলো ভিজে যায় তাহলে খুব সমস্যায় পড়ে যেতে হবে। হ্যাঁ, আমাকে মানি ব্যাগটা দাও, আমি ঘরে নিয়ে গিয়ে টাকাগুলো ফ্যানের তলায় রেখে দিচ্ছি, তাহলে বৃষ্টির জল শুকিয়ে যাবে।
এই বলে স্নেহা তাড়াতাড়ি তার বরের মানিব্যাগটা নিয়ে ঘরে চলে যায়। সে মানিব্যাগ খুলে দেখে সেখানে 500 টাকার অনেকগুলো নোট আছে। আজকে বৃষ্টির মধ্যে মনসুন সেল চলছে, আর এখন যদি আমি অনলাইন থেকে বেশ দামি দামি পকোড়া অর্ডার করি তাহলে কম দামে অনেকগুলো পকোড়া খেতে পারবো, আর টাকা পেমেন্ট করতে কোনো অসুবিধা হবে না। এখান থেকে 3টে 500 টাকার নোট গায়েব করে দিলে বিক্রম কিছুই বুঝতে পারবে না। এই ভেবে স্নেহা তাড়াতাড়ি অনলাইনে বেশি বেশি পকোড়া অর্ডার করে দেয়। কিন্তু দুঃখের বিষয় পকোড়াগুলোর দাম কম হলেও ডেলিভারি চার্জ অনেক বেশি থাকে। কিন্তু স্নেহা যেহেতু নিজের লোভ সামলাতে পারে না, তাই সে কোনো কিছু চিন্তা না করেই পকোড়া অর্ডার করে ফেলে। বাবারে বাবা, বাইরে এমন বৃষ্টি পড়ছে যে আমি 4000 টাকা দিয়ে পকোড়া খেয়ে ফেলেছি। ইস, একবার যদি বিক্রম জানতে পারে যে ওর নোটগুলো শুকাতে গিয়ে আমি সেখান থেকে 4000 টাকা খরচা করে ফেলেছি তাহলে কি হবে জানি না। যাক, পরে ভাববো, এখন তো খেয়ে বাঁচি। এই বলে স্নেহা গরম গরম কফির সঙ্গে দামি দামি পকোড়া উপভোগ করতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিক্রম যখন ঘরে ঢোকে তখন সে দেখে যে 4000 টাকা তার স্যালারি থেকে গায়েব হয়ে গেছে। কি গো, কি ব্যাপার? তোমাকে বললাম যে আমার নোটগুলো একটু শুকিয়ে দাও, কিন্তু এখানে 4000 টাকা নেই কেন? টাকাগুলো তুমি তুলে রেখেছো নাকি? না মানে আমি রাখিনি, কিন্তু আমি ওই টাকাগুলো দিয়ে পকোড়া খেয়ে ফেলেছি। তুমি প্লিজ রাগ করো না। তুমি তো ভালো করেই জানো বিয়ের আগে আমার বাবা মা আমাকে কত দামি দামি পকোড়া খাওয়াতো, আর বৃষ্টি পড়লেই আমার পকোড়া খেতে ইচ্ছা হয়। তাই বলে তুমি অত টাকা খরচা করে ফেলবে? এবার আমি কালকে ইএমআই কি করে দেবো? মাত্র 10,000 টাকা স্যালারি পাই, আর সেখান থেকে তুমি 4000 টাকার পকোড়া খেয়ে ফেলেছো। আমি যে তোমাকে কি বলবো আমি নিজেই জানি না। এই বলে বিক্রম ঘর থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কাটে। একদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। এমন সময় চিত্রা দেবী সবার জন্য সাধারণ খিচুড়ি রান্না করে, কিন্তু স্নেহা সেই খিচুড়ি খেতে চায় না। মা, আমি অনলাইন থেকে দামি দামি সবজি অর্ডার করেছি। ওই সবজিগুলো চলে এলে আপনি ওগুলো দিয়ে পকোড়া ভেজে দেবেন, কারণ আমি শুধু শুধু খিচুড়ি খেতে পারবো না। আর আপনি চিন্তা করবেন না, আমি আপনার ছেলের মাহিনার টাকা খরচা করিনি, বরঞ্চ আমি আমার বাবার কাছ থেকে টাকা চেয়েছিলাম। বাবা আমাকে টাকা পাঠিয়েছে। স্নেহার কথা শেষ হতে না হতেই বৃষ্টির মধ্যে বেশ দামি দামি সবজি তাদের বাড়িতে এসে পৌঁছায়। তাই চিত্রা দেবী বৌমার জন্য সুন্দর করে নানান রকম পকোড়া ভেজে নিয়ে আসে, কিন্তু সেই পকোড়াগুলো ভাজতে গিয়ে তার অনেক তেল মশলা খরচা হয়ে যায়। অন্যদিকে স্নেহা মোটেই পকোড়া খাওয়া থামাতে চায় না। মা, মাত্র 20টা পকোড়া খেলাম, এখনো অনেক সবজি আছে, ওগুলো দিয়ে আমাকে আরো পকোড়া ভেজে দিন। কিন্তু বৌমা, বিক্রম গোটা মাসের জন্য যে তেল মশলা নুন ঝাল নিয়ে এসেছিল সবই তোমার এই 20টা পকোড়া বানাতে গিয়ে শেষ হয়ে গেছে। তাই এখন কি করে পকোড়া ভাজবো বলো তো? জল দিয়ে তো আর ভাজতে পারবো না। কি, এই 20টা পকোড়া ভেজে আপনার মাসের রেশন শেষ হয়ে গেল? বাবা মা ঠিকই বলেছিল, বিয়ের পর যদি গরিব ঘরে এসে খেতে না পাই তাহলে ভালোবাসার জানালা দিয়ে পালাই। এখন আমি বুঝতে পারছি আমি লাভ ম্যারেজ করে খুব ভুল করেছি। এই বলে স্নেহা মন খারাপ করে ঘরে চলে যায়। কিন্তু বৌমার মুখে এরকম কথা শুনে শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর একদিন চিত্রা দেবী বৌমার জন্য দোকান থেকে চিকেন, মাটন ইত্যাদি কিনে নিয়ে আসে, কারণ তার এলআইসির পলিসি ম্যাচিওর হওয়ার ফলে সে আজকে অনেকগুলো টাকা পায়, আর সেই টাকা দিয়ে সে তার বৌমাকে পকোড়া খাওয়াবে বলে ঠিক করে। অন্যদিকে সেদিন আবার বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ে। বৌমা, আমি তোমার জন্য 2 কেজি মাটন, 3 কেজি চিকেন আর তার সাথে পনির আরো বিভিন্ন রকমের সবজি নিয়ে এসেছি। আজকে আমি তোমাকে সারা দিন নানান রকমের পকোড়া করে খাওয়াবো। তোমার বৃষ্টির মধ্যে পকোড়া খেতে খুব ভালো লাগে তো, তাই আমি আমার সব পলিসির টাকা খরচা করে দিয়েছি। যাক বাবা, ভালো হয়েছে। যান যান, তাড়াতাড়ি পকোড়া বানানো শুরু করে দিন, কারণ আমার খুব খিদে পেয়ে গেছে। আর আপনি যে পলিসির টাকা খরচা করেছেন এটা শোনানোর কি আছে? হ্যাঁ, কারণ আমি আপনার বাড়ির বৌমা, আর আমাকে ভালো মন্দ খাওয়ানোর দায়িত্ব আপনার। তাতে আপনাকে যদি ঘর বিক্রি করতে হয় আপনি তাই করবেন। বৌমা এই কথা বললে চিত্রা দেবী চুপ করে থাকে। সে চুপচাপ রান্নাঘরে গিয়ে বেশি বেশি করে পকোড়া রান্না করে। অন্যদিকে স্নেহা তার সব বান্ধবীদের ফোন করে নিজের গরিব শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে দেয়, কারণ আজকে তার বাড়িতে বিভিন্ন রকমের দামি দামি পকোড়া তৈরি হচ্ছে। তাই স্নেহার ইচ্ছা হয় সে বৃষ্টির মধ্যে বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে পকোড়া পার্টি করবে। কিছুক্ষণের মধ্যে শাশুড়ি মায়ের পকোড়া বানানো হয়ে গেলে স্নেহার বান্ধবীরা একে একে সেখানে এসে পৌঁছায়।
ও মাই গড, তোরা এসেছিস, আমি খুব খুশি হয়েছি। তোরা সবাই ডাইনিং টেবিলে বসে পড়, এখনই আমার শাশুড়ি মা তোদেরকে গরম গরম পকোড়া খাওয়াবে। তোরা যে বৃষ্টির মধ্যে আজকে আমার বাড়িতে পকোড়া খেতে এসেছিস, এতে আমি খুব খুশি হয়েছি। এমন সময় চিত্রা দেবী বৌমার এতগুলো বান্ধবীকে দেখে অবাক হয়, কিন্তু স্নেহা এবং তার বান্ধবীরা প্রচুর পরিমাণে পকোড়া খেতে শুরু করে। তারা এত বেশি পরিমাণে পকোড়া খায় যে চিত্রা দেবী আর কিছুতেই পকোড়া বানাতে পারে না। তার উপর বাড়ির চিকেন, পনির, মাটন সব শেষ হয়ে যায়। কি রে, মাত্র এই কটা পকোড়া খাওয়ালি কেন? এই যে ঘটা করে আমাদের নিমন্ত্রণ করলি, আরো 50টা পকোড়া খাওয়াবি তো? তোর শাশুড়ি মা পকোড়া নিয়ে আসা বন্ধ করে দিল কেন? আমরা কিন্তু আরো পকোড়া খাবো। বান্ধবীদের মুখে এরকম কথা শুনে স্নেহা বিপদে পড়ে, কারণ সে ভাবতেও পারেনি তার বান্ধবীরা এত বেশি বেশি পকোড়া খেতে পারে। তাই স্নেহা রান্নাঘরে গিয়ে বলে, এবার কি হবে মা? ওরা 50টার বেশি পকোড়া খেয়ে ফেলেছে, কিন্তু এখনো আরো বেশি বেশি পকোড়া খেতে চাইছে। আমি ওদেরকে নিমন্ত্রণ করে খুব ভুল করে ফেলেছি, কারণ এত বেশি চিকেন, মাটন জোগাড় করা যায় বলুন তো? তুমি চিন্তা করো না, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। কারণ ওদেরকে যখন নিমন্ত্রণ করেছো, তাহলে ওদেরকে পেট ভরে খাওয়াতেই হবে। এই বলে চিত্রা দেবী অনেক অনেক আলু কাটতে শুরু করে দেয়। সে সুন্দর করে আলু কেটে নামি দামি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো পকোড়া বানায়। স্নেহার বান্ধবীরা সেই ফ্রেঞ্চ ফ্রাই দেখে খুবই খুশি হয়। তারা সবাই মিলে ফ্রেঞ্চ ফ্রাই পকোড়া খেয়ে বৃষ্টি থামলে নিজের নিজের বাড়িতে ফিরে যায়। কিন্তু এরকম ঘটনার ফলে স্নেহা নিজের ভুল বুঝতে পারে, তাই সে তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে স্নেহা আর কখনো দামি দামি পকোড়া খাওয়ার আবদার করে না। তোমাকে বলেছি না তুমি আমার গায়ে হাত দেবে না? ঠাম্মা বলেছে তুমি আমাকে ছুলে আমিও কালো হয়ে যাব। আর তুমি আমার স্কুলে কেন গিয়েছিলে? তুমি কি চাও সবার সামনে আমার অপমান হোক, তাই তো? এরকম করে কেন বলছিস মা? আমি তো তোর নিজের মা। আমি তোকে কোলে পিঠে করে এত বড় করলাম, আর এখন তুই বলছিস আমি ছুলে তুই কালো হয়ে যাবি? তোদের স্কুলে কি এসব ভুলভাল জিনিস শেখাচ্ছে তোকে? স্কুলে কেন শেখাবে? আমাকে ঠাম্মা বলেছে তোমার দেওয়া কোনো জিনিস যেন আমি না খাই। তুমি একদম ভালো না, কালো মানুষরা একদম ভালো হয় না। সারা বাড়ির জন্য তো আমিই রান্না করি, সবাই আমার বানানো খাবার খেতে পারলে তুই কেন পারবি না রে মা? তোর কি আমার হাতের রান্না ভালো লাগে না? আমি কালো হয়ে যেতে চাই না। তোমার হাতের বানানো খাবার রোজ রোজ খেলে আমাকে কালো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তখন স্কুলে বা অন্য কোথাও কেউ আমাকে আর সুন্দরী বলবে না, সবাই তোমার মতো আমাকে অপমান করবে। রূপার কথা শুনে জয়িতা নিজের চোখে জল ধরে রাখতে পারে না। তাকে কাঁদতে দেখে তার স্বামী দীপক সেখানে চলে আসে। কি হয়েছে রূপা মা? এই মহিলা তোকে এখন আবার ডিস্টার্ব করেছে? কি বলেছে তোকে? আমাকে বল, আমি আজ ওর ব্যবস্থা করছি। কিচ্ছু ব্যবস্থা করতে হবে না বাবা, তুমি শুধু এই মহিলাকে এখান থেকে নিয়ে গিয়ে অন্য কোথাও রেখে এসো, আর আমার জন্য একটা সুন্দর ফর্সা মা নিয়ে এসো। আমার এই কালো মা চাই না। এত বাজে দেখতে কারোর মা হয়? তুই আমার নিজের পেটের সন্তান রে মা, তুই আমাকে এরকম কথা বলছিস? তুই আমার সামনে দাঁড়িয়ে তোর বাবাকে নতুন মা আনতে বলছিস? মোটেই তোমার মেয়ে নই আমি। তুমি সবসময় মিথ্যা কথা বলো। তোমার মতো কালো মায়ের কখনো আমার মতো ফর্সা মেয়ে হতে পারে? আমাকে ঠাম্মা সবসময় বলেছে আমি তোমার মেয়ে নই। এই বলে রূপা রাগ করে সেখান থেকে চলে যায়। যেদিন থেকে তার মেয়ে কথা বলতে এবং বুঝতে শিখেছে, সেদিন থেকেই তাকে এমন অনেক কিছুই শুনতে হচ্ছে। জয়িতা তার স্বামী দীপক, শাশুড়ি মা বিজলি দেবী এবং 6 বছরের মেয়ে রূপার সঙ্গে একটি গ্রামে থাকত। জয়িতার গায়ের রং অত্যন্ত কালো হওয়ায় তাকে তার স্বামী কিংবা শাশুড়ি মা কেউই কখনো পছন্দ করত না। আর এখন তাদের সঙ্গে সঙ্গে তার নিজের মেয়েও তাকে অপছন্দ করে। আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগের কথা, যখন বিজলি দেবী তার একমাত্র ছেলে দীপকের জন্য ধনী পরিবারের মেয়ের সম্বন্ধ দেখছিল। এমনই একদিন সে ঘটক মশাইয়ের সঙ্গে তার ছেলের বিয়ের ব্যাপারে কথা বলছিল। মেয়ে ধনী হলে যে আপনাদের আর কোনো চাহিদা নেই, সেটা তো আগে কখনো বলেননি। আপনি তো শুধুমাত্র বলেছেন আপনাদের ছেলের জন্য ধনী বাড়ির সম্বন্ধ লাগবে, আর কোনো ধনী বাবা মা চায় না আপনাদের মতো মধ্যবিত্ত বাড়িতে তার মেয়েকে পাঠাতে। তাই তো এতদিন আমি কোনো সম্বন্ধ খুঁজে উঠতে পারছিলাম না। দেখুন ঘটক মশাই, আপনি অনেকদিন থেকেই আমাদেরকে চেনেন, আর আমার ছেলে যে লাখে একটা সেটা তো আপনি ভালো করেই জানেন। তাই শুধু শুধু এমন ভুলভাল মেয়ের সম্বন্ধ নিয়ে আমার সময় নষ্ট করতে আসবেন না। বারবার বলেছি, কোনো ধনী পরিবারের সম্বন্ধ থাকলে নিয়ে আসবেন। তাতে মেয়ে ল্যাংড়া, খোড়া, কানা, কালা যাই হোক না কেন, আমার কোনো অসুবিধা নেই।
আছে বই কি, আমাদের পাশের গ্রামে জমিদার বাড়ির মেয়ে জয়িতা, সে শারীরিকভাবে কোনো রকম অসুস্থতায় না ভুগলেও তার গায়ের কালো রঙের জন্য কোথাও বিয়ে হচ্ছে না, আর সেই জন্যই তার বাবা অত্যন্ত চিন্তায় আছে, কারণ জমিদারের ওই এক মেয়ে ছাড়া আর কেউই নেই, এমনকি তাদের বাড়িঘর সামলানোর মতো আর কেউ নেই। ঘটক মশাইয়ের কথা শুনে বিজলি দেবীর লোভ যেন আরো বেড়ে যায়। সে কোনো রকম চিন্তা ভাবনা না করেই আর খোঁজ খবর না নিয়েই জয়িতার সঙ্গে দীপকের বিয়ে ঠিক করে দেয়। খুব ধুমধাম করে জয়িতা আর দীপকের শুভ বিবাহ সম্পন্ন হয়। জমিদারের একমাত্র মেয়ে জয়িতাকে বিয়ে করে দীপক আর বিজলি দেবী দুজনেই নিজেদেরকে ধনী ভাবতে শুরু করে। বিয়ের প্রথম প্রথম সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎই জয়িতার বাবার মৃত্যুর পর থেকেই তার জীবনে দুঃখ নেমে আসে। যদি আগে জানতাম তোমরা আমাকে এমন ভাবে ভিখারি বানিয়ে দেবে, তাহলে তোমার মতো কালো কুৎসিত মেয়েকে আমি কখনোই বিয়ে করতাম না। আমার ইচ্ছা করছে তোমাকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই, কিন্তু পেটে তো আমার সন্তান আছে, সেই জন্যই শুধু পারছি না। কি হয়েছে রে খোকা, এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি করলো আমাদের বৌমা? এরকম ভাবে বকতে নেই বাবা, ও সারাদিন কত কাজ করে বলতো, একটু আধটু ভুল তো হতেই পারে। ভুল? তুমি এটাকে ভুল বলো? আমি এটাকে পাপ বলি, পাপ। ও আমাদের কত বড় ক্ষতি করেছে তুমি ভাবতেও পারবে না। এবার কিন্তু আমার ভয় করছে, তুই সত্যি করে বলতো কি হয়েছে, আর এত হেয়ালি করিস না রে বাবা। ওর বাবা মারা যাওয়ার কয়েকদিন আগে ওকে ওর বাবা ডেকেছিল, আর ডেকে জিজ্ঞাসা করেছিল ওর বাবার সম্পত্তি কার নামে লিখে দিলেও খুশি হবে। আমার শ্বশুরমশাই জানতে চেয়েছিল আমার নামে নাকি ওর নামে, কিন্তু তোমার বৌমা কি করেছে জানো? ওর বাবাকে বলেছিল ওদের সমস্ত সম্পত্তি যেন অনাথ আশ্রমে দান করে দেয়। মানে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু? তুমি এরকম কেন করলে বৌমা? এখন তো এটাই আমার বাড়ি, আমি তো এখানেই থাকবো, তাহলে অযথা বাবার সম্পত্তিতে লোভ করে কি হবে বলুন? আর বাবার অত বড় বাড়ি নিয়ে আমরা করবোই বা কি বলুন? অত বড় বাড়ি দেখাশোনা করা খুব কঠিন ব্যাপার। বরং অনাথ আশ্রমের অনাথ বাচ্চাগুলো আমাদের টাকাটা পেলে হেসে খেলে জীবন কাটাতে পারবে। এই বলে জয়িতা সেখান থেকে চলে যায়। মা, শুনলে তো তোমার জনদরদি বৌমার কথা? শুনলে তো অনাথ আশ্রমের বাচ্চাদের হেসে খেলে জীবন কাটানোর জন্য তোমার বৌমার কত চিন্তা, অথচ তার নিজের স্বামী শ্বশুরবাড়ির লোকজন কিভাবে সুখে শান্তিতে দিন কাটাবে সেটা নিয়ে একবারও ভেবে দেখলো না। দাঁড়া না, আগে ওর বাচ্চাটা হতে দে। ওর নিজের বাচ্চাকে দিয়েই ওকে এমন জব্দ করব না যে ও তোর পায়ে এসে পড়ে ক্ষমা চাইবে, তবুও তুই ওকে ক্ষমা করবি না বাবু। ওর শাস্তি পাওয়াটাই দরকার। দেখতে দেখতে আরো বেশ কয়েক মাস কেটে যায়। জয়িতা একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। তার মেয়ে অত্যন্ত ফর্সা আর সুন্দরী হয়েছিল। কেউ দেখলে বলবেই না যে সেটা জয়িতার মেয়ে ছিল। রূপার সুন্দর ফর্সা গায়ের রঙের কারণে বিজলি দেবী রূপার মনে জয়িতাকে নিয়ে নানান রকমের বিষ ঢালতে শুরু করে। একদিন ছোট্ট 4 বছরের রূপা তার মাকে খুঁজে সারা বাড়ি মাথায় করছিল। এমন সময় বিজলি দেবী তাকে বলে, রূপা দিদি ভাই, কাকে খুঁজছো তুমি? তোমার মাকে? তোমার মা তো এখানে নেই, তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। না ঠাম্মা, আমি ভুল দেখবো কেন? ওই তো রান্নাঘরেই আমার মা আছে। আমি কখন থেকে মাকে খুঁজছি, খুঁজেই পাচ্ছি না, তাই জন্যই তো ছুটতে ছুটতে রান্নাঘরের দিকে এলাম। ওটা তোমার মা নয় রূপা, ও তো আমাদের বাড়ির কাজের মাসি। তোমাকে দেখাশোনা করার জন্যই তোকে রাখা হয়েছে। তোমাকে জন্ম দিতে গিয়েই তোমার মা মারা গিয়েছিল বাবু, আর তারপর থেকেই এই কালো জয়িতাই তোমার খেয়াল রাখে। তুমি আমাকে মিথ্যা কথা কেন বলছো ঠাম্মা? আমি জানি ওটাই আমার মা। আমি আমার মাকে চিনি। মা আমাকে রোজ কত রকমের টেস্টি টেস্টি খাবার বানিয়ে দেয়, আমাকে ঘুম পাড়িয়ে দেয়, আমাকে নতুন নতুন জামা পরিয়ে দেয়। ওটাই আমার মা। দেখো, আমি ফর্সা, আমার ছেলে মানে তোমার বাবাও ফর্সা, আবার তোমার বাবা মা ফর্সা বলেই তুমি ফর্সা। তোমার মাও খুব ফর্সা ছিল। এই কালো জয়িতা যদি তোমার মা হতো, তাহলে কি তুমি আমাদের মতো এত ফর্সা হতে বলো তো? ছোট্ট 4 বছরের রূপা আর কি বলবে বুঝে উঠতে পারে না। তার ঠাকুমার কথাই সে একটু একটু করে বিশ্বাস করতে শুরু করে। সে তার সঙ্গে তার মায়ের গায়ের রং মিলিয়ে দেখে এবং ধীরে ধীরে তার মনে হয় যে সত্যিই জয়িতা তার মা নয়, বরং তার মা ছোটবেলাতেই মারা গেছে। দেখতে দেখতে আরো 2 বছর কাটে। এই 2 বছরে বিজলি দেবী রূপার মনটাকে একেবারে বিষাক্ত করে দিয়েছিল। এখন রূপা জয়িতাকে যখন তখন অপমান করে আর শুধু তার বাবার কাছে নতুন ফর্সা মা এনে দেওয়ার জন্য জেদ করে। আমি তোমাকে আবার বলছি বাবা, আমার এই কালো মা চাই না। তুমি প্লিজ আমার জন্য একটা ফর্সা দেখে সুন্দর মা নিয়ে এসো। এই মা আমার সাথে সারা জীবন থাকলে আমার বন্ধুরা আমাকে নিয়ে মজা করবে। কালকে আমাদের স্কুলে প্যারেন্ট টিচার মিটিং এ এই কালো মানুষটা আমার মা সেজে চলে গিয়েছিল, আর সেই জন্য সবাই আমাকে নিয়ে কত হেসেছে জানো বাবা। বললেই কি যখন তখন মানিয়ে আসা যায়? তবে কালো মানুষটা যদি তোমায় বিরক্ত করে তাহলে তুমি ওর নামে আমার কাছে নালিশ করে দেবে। আমি ওকে খুব বকে দেবো, কেমন?
না না, আমি ওর সাথে থাকতে চাই না। ওকে দেখলেই আমার ভয় করে। তুমি আমার জন্য একটা ফর্সা সুন্দর মা নিয়ে এসো, যাকে দেখলে আমার নিজের মা বলে মনে হবে। প্লিজ বাবা, প্লিজ প্লিজ আমাকে একটা ফর্সা সুন্দর মা এনে দাও। এই কালো মা আমার চাই না বাবা। বাচ্চাটা এতবার করে বলছে, ওর কথা শুনতে কি তোর ইচ্ছে করছে না? তুই নিজেই বল না, এরকম একটা কালো মেয়ের সাথে থাকতে কি তোর ভালো লাগে? লোক সমাজে দেখানোর মতো চেহারা আছে ওর? আজ পর্যন্ত বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে ওকে নিজের বৌমা বলে পরিচয় দিতে পারিনি আমি। এখন যখন মেয়ে আবদার করছে, ওর আবদারের জন্য তোকে আর একটা বিয়ে করতেই হবে। দেখবি সব ঠিক হয়ে যাবে। এবার আগে হাতে পণ নেব, তারপর তুই বিয়ের পিঁড়িতে বসবি। বিজলি দেবীর কথা শুনে জয়িতা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। সমস্ত কিছু শুনে সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। আমি থাকতে আপনি আপনার ছেলের আবার বিয়ে দেবেন? এসব তো আইন বিরুদ্ধ কাজ মা। আপনি প্লিজ এরকম করবেন না। আমার মেয়েকে ছেড়ে আমি থাকতে পারবো না। আর এই বাড়ি ছাড়া তো কোথাও যাওয়ার মতো আমার জায়গা নেই। তোমার নিজের মেয়েই তো তোমার সাথে থাকতে চাইছে না। অযথা আমার সামনে দাঁড়িয়ে নাকে কান্না কেঁদো না তো, দূর হয়ে যাবো আমার চোখের সামনে থেকে। এই বলে দীপক জয়িতাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। দীপক হঠাৎই একদিন তার সাথে এক সুন্দর ফর্সা একজন মেয়েকে নিয়ে তাদের বাড়িতে আসে। সেই মেয়েটি এতটাই সুন্দরী ছিল যে তাকে দেখেই বিজলি দেবী এবং রূপা দুজনেই অত্যন্ত আপ্লুত হয়ে যায়। মেয়েটির পরিচয় পাওয়ার আগেই রূপা শুধু মেয়েটির সাথে সাথেই থাকতে চায়। জয়িতা সমস্ত ঘটনা দেখে খুবই দুঃখ পেলেও তার কিছু করার ছিল না। রূপার এরকম ছেলে মানুষে দেখে দীপক এবং তার মা হাসতে থাকে। আর দীপকের সঙ্গে আসা মেয়েটাও খুবই খুশি ছিল। মেয়েটির রূপার প্রতি ভালোবাসা দেখে বিজলি দেবী আর দীপক দুজনেই খুবই আনন্দ পায়। অনেক হয়েছে রূপা, এবার তুমি আন্টিকে শান্তি করে বসতে দাও। আমরা আন্টির সাথে একটু কথা বলি। দেখি আন্টি কেন এসেছে আমাদের বাড়িতে। আমি ওর আন্টি নই মা, আমি আজ থেকে ওর মা। দীপকের সাথে আজকেই আমার কোর্ট ম্যারেজ হয়েছে। আশা করি আপনাদের কারোর কোনো আপত্তি হবে না। আমার কোনো আপত্তি নেই বৌমা। তুমি তোমার জিনিসপত্র নিয়ে এসে দীপকের ঘরে রেখে দাও। তুমি আমার রূপা মাকে যত্ন করে রেখো, তাহলেই হবে। বেচারির জন্মের সময় তো ওর মা মারা গেছে, তাই জন্য ওর খুব দুঃখ। তুমি চিন্তা করো না মা, উর্মিলা খুব ভালো মেয়ে। ও আমাদের সাথে আমার অফিসেই চাকরি করে, আমার থেকে উঁচু পোস্টে আছে। আর তাছাড়া ওর বাবা শহরের একজন অনেক বড় শিল্পপতি। আমি তো ভাবতেই পারছি না উর্মিলা আমার সাথে বিয়ে করে এই গ্রামে আসতে চাইবে। আমার একটা এত সুন্দর ছোট্ট মেয়ে আছে, তাকে দেখতে আমি গ্রামে আসবো না? এটা কখনো হতে পারে? কি মজা কি মজা, আমার বাবা আবার নতুন সুন্দর মা এনেছে। আমি এবার থেকে এই মায়ের সঙ্গেই থাকবো। তোমাকে যদি আমাদের স্কুলের প্যারেন্ট টিচার মিটিং এ নিয়ে যায়, তাহলে সবাই ভাববে আমি কোনো সিনেমার হিরোইনের মেয়ে। খুব মজা হবে। আমি থাকতে তুমি আরেকজনকে বিয়ে করে নিলে, আমার কথা একবারও ভাবলে না তুমি? আমি এবার কোথায় যাব? আমার মেয়েকে ছেড়ে আমি থাকবো কিভাবে? জয়িতার কোনো কথা কেউ পাত্তা দেয় না। বিজলি দেবী আর দীপক তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। শুধুমাত্র জয়িতা কালো বলে তার স্বামী কোনোদিনও তাকে ভালোবাসেনি। তার শাশুড়ি মা দিন রাত তার নিন্দা করেছে, আর সেই সাথে তার নিজের মেয়েও তাকে কখনো মা বলে ডাকেনি। এই সমস্ত কথা ভাবতে ভাবতে জয়িতা এক অজানা ভবিষ্যতের দিকে পাড়ি দেয়। তার অনেকবারই ঘুরে তাকাতে ইচ্ছা করে, ছুটে গিয়ে তার মেয়েটাকে একবার জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা করে, কিন্তু সে একবারের জন্য ফিরে যায় না। সে তার অজানা ভবিষ্যতের কথা ভেবে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে।